ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনীতি যখন উত্তপ্ত তখন ভোটারদের সবচেয়ে বড় প্রশ্ন কে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আসছেন কিংবা তার সম্পর্কে বিস্তারিত। এখানে প্রার্থীর ভাষণ, স্লোগান বা পোস্টার এই সব কিছুর আগে সবার কৌতূহল একটা বিষয় নিয়ে আলোচনা রয়েছে, নির্বাচনী হলফনামা। আজ আমরা কথা বলবো সেই নথি নিয়ে, যে নথিতে প্রার্থী ঘোষণা করেছেন কার কত সম্পদ রয়েছে, কত টাকা ঋণগ্রস্ত তিনি, কোথা থেকে তার আয় এসেছে, কতটা স্বচ্ছ তার রাজনৈতিক জীবন। এই সব কিছু নিয়ে সোশ্যাল মিডিয়াও বেশ সরব হয়ে আছে গত কিছুদিন ধরে, এবং অনেকে মন্তব্য করেছেন যে জিজ্ঞাসা বা অনেক প্রশ্ন তাদের মনে উঁকি দিচ্ছে। এই হলফনামা যাচাই হয় কি না, নাকি শুধুই এটা কাগজে আনুষ্ঠানিকতা? এখানে ভুল তথ্য দিলে কি কেউ শাস্তির আওতায় আসে? অতীতে কি এমন উদাহরণ দেখা গেছে? বা নির্বাচন কমিশন কি ভাবছে এমন সব বিষয় নিয়ে? তারপর আসে ভোটার হিসেবে জনগণের প্রার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নিতে এই সব তথ্য কতটা ভূমিকা রাখছে, আর এই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আমাদের আজকের আয়োজনে। সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপলে। আপনাদের সাথে রয়েছি আমি রহমান রাশেদ। আজ আমাদের আলোচনার বিষয় ভোটের হলফনামা। স্টুডিওতে উপস্থিত রয়েছেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এবং সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এবং একই সাথে উল্লেখ করে রাখি যে এই স্টুডিওতে রয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সব শিক্ষার্থীরা, যারা কিনা বয়সে তরুণ এবং সামনের ভোটে নিশ্চয়ই তাদের প্রথমবারের মতো ভোট দিতে যাবেন। এই অনুষ্ঠানে তাদের কাছ থেকে আমরা জানতে চাইবো তাদের মনে কি প্রশ্ন উকি দিচ্ছে বা কি মতামত তারা দিতে চান। স্বাগত আপনাদের সবাইকেও, অনেক ধন্যবাদ। ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল আয়োজনের শুরুতে বদিউল আলম মজুমদার, আপনার কাছে যেতে চাই। হলফনামা নিয়ে অনেক কথা হচ্ছে, বিশেষ করে ফেসবুক বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন, বলা যায় যে একরকম ভাইরাল। অনেকে প্রশ্ন করছেন যে প্রার্থীরা যে হলফনামায় যে তথ্য দিয়েছেন, বিশেষ করে সম্পদের আয় ব্যয়ের হিসাব তারা মিলাতে পারছেন না। অনেকে প্রশ্ন করছেন যে এই টাকা দিয়ে তারা কিভাবে নির্বাচন লড়বেন। ওকে, অনেক ধন্যবাদ। তো হলফনামার আমাদের একটু ইতিহাসটা একটু জানা দরকার। হলফনামার সম্পর্কে এটার ওই যে তাৎপর্য, হলফনামার যে তথ্যগুলো দিচ্ছে তার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হলে একটু ইতিহাস জানা দরকার। এটা একটা রায়ের মাধ্যমে হলফনামা দেওয়ার বাধ্যতামূলক হয়েছে। রায়টা দিয়েছেন বিচারপতি আব্দুল মতিন, জাস্টিস আব্দুল মতিন, যিনি সুজনের সহসভাপতি এখন। তো এই অতীতে তো আমরা বিভিন্নভাবে আবেগের বশবর্তী হয়ে কিংবা স্লোগানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কিংবা বিভিন্নভাবে আমরা অনেক সময় কলা গাছে ভোট দিয়েছি এবং তার পরিণতিও আমরা ভোগ করেছি। এই যে তো এর থেকে উত্তরণের লক্ষ্যে আমরাই আদালতে গিয়েছিলাম। আদালতে গিয়ে বলেছিলাম যে প্রার্থীরা যারা দাঁড়াচ্ছে তাদের সম্পর্কে ভোটাররা জানা উচিত, তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, তাদের ক্রিমিনাল রেকর্ড সম্পর্কে, তাদের আয় সম্পদ ইত্যাদি সম্পর্কে, তাদের শিক্ষাগত যোগ্যতা। তো এই আদালত রায় দিয়েছে যে 8 ধরনের তথ্য দিতে হবে এবং নির্বাচন কমিশন এই তথ্যগুলো প্রার্থীদের থেকে নিয়ে ভোটারদের মধ্যে বিতরণ করবে। কিন্তু নির্বাচন কমিশন করে না, আমরা সুজনের উদ্যোগে এটা করেছি। এর লক্ষ্য হলো প্রার্থীদেরকে, এই যে ভোটারদেরকে ক্ষমতায়িত করা, তথ্য দিয়ে ক্ষমতায়িত করা প্রার্থীদের সম্পর্কে, যাতে তারা জেনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, শুধু মার্কার ভিত্তিতে নয়, প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর ওই যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য ইত্যাদির ভিত্তিতে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তো এখন এইটা দুর্ভাগ্যবশত এটা 2005-এ এটা বাধ্যতামূলক করা হলো। 2008-এর নির্বাচন থেকে এটা ওই যে সংসদ নির্বাচনে এটা সব প্রার্থীকে দিতে হয়েছে এবং পরবর্তীতে স্থানীয় নির্বাচনে দিতে হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এগুলো আর ওই যে জনগণের মধ্যে বিতরণ করার খুব একটা ওই যে উদ্যোগ দেখায়নি, খুব একটা আগ্রহ দেখায়নি। তো আমরা সুজনের পক্ষ থেকে এটা করেছি। কিন্তু যেটা সমস্যা হয়েছে, মানুষ আগে তো কোনো আগ্রহই ছিল না, এমনকি গণমাধ্যমের মধ্যেও কোনো আগ্রহ ছিল না। এখন অনেক আগ্রহ, কিন্তু এই তথ্যগুলো অনেক ক্ষেত্রে বিভ্রান্তিমূলক তথ্য। অনেক প্রার্থী তথ্য গোপন করে কিংবা ওই যে মিথ্যা তথ্য দেয়। তো এখন তথ্যের উদ্দেশ্য হলো ক্ষমতায়িত করা, কিন্তু তথ্য যদি বিভ্রান্তিমূলক হয় তাহলে মানুষ বিভ্রান্ত হয়। তো এর জন্য দরকার ছিল নির্বাচন কমিশনের এগুলো যাচাই বাছাই করা। নির্বাচন কমিশন অবশ্য যাচাই বাছাই করে, রিটার্নিং অফিসাররা যাচাই বাছাই করে যখন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। এরপরে যাচাই বাছাই যখন ওই যে মনোনয়নপত্র হয়, তখন তারা এগুলো একবারে দ্রুততার সাথে, অত্যন্ত সামান্য সময়ের মধ্যে, অত্যন্ত ওই যে অল্প সময়ের মধ্যে এগুলো যাচাই বাছাই করে, এগুলো গভীরে যাওয়া সম্ভবপর হয় না।
এবং এর পরেও কেউ যদি হলফনামায় মিথ্যা তথ্য দেয় এবং ভুল তথ্য দেয় কিংবা বিভ্রান্তিমূলক তথ্য দেয়, তার মনোনয়নপত্র বাতিল হতে পারে। এবং মিথ্যা তথ্য দিয়ে যদি নির্বাচনী বৈতরণী পারও হয়ে যায়, তারা যদি জিতেও যায়, তারপরে কেউ যদি আদালতে যায়, তার নির্বাচনও বাতিল হতে পারে। এটা দুই একটা ঘটনা ঘটেছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে, আমি যেটা প্রধান ছিলাম, আমরা বলেছিলাম, আমরা সুপারিশ করেছিলাম যে নির্বাচন কমিশন যেন এই তথ্যগুলো যাচাই বাছাই করে নির্বাচনের পরে। যদি কেউ ভুল তথ্য দিয়ে থাকে, মিথ্যা তথ্য দিয়ে থাকে, তাদের নির্বাচন বাতিল করা স্বপ্রণোদিত হয়ে সুমোটো। কিন্তু নির্বাচন কমিশন এটা রাখে নাই। নির্বাচন কমিশন যেটা বলেছে যে কেউ যদি অভিযোগ করে, কিন্তু অভিযোগ না করলে কেউ কি মিথ্যা তথ্য দিয়ে পার পেয়ে যাবে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো এটা দুর্ভাগ্যবশত এটা যেই উদ্দেশ্য নিয়ে এই বিধান করা হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে এটা কার্যকর করা যায় না বলে মনে করেন। সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল, আপনি কি মনে করেন যে উদ্দেশ্য নিয়ে এই হলফনামার কথা বলা হচ্ছে এবং আলোচনা এটাও উঠে এসছে, বদিউল আলম মজুমদার যেটা বলছিলেন যে এখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে অন্তত মানুষ এটা জানতে পারছে এবং মানুষ এটা নিয়ে প্রশ্ন করছে। আমরা লক্ষ্য করেছি যে সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো যখন ফলো করছিলাম, কমেন্টে অসংখ্য প্রশ্ন। এই যে তথ্যের যে দেওয়ার সাথে সাথে যে এই তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা, যে জবাবদিহিতার জায়গা তৈরি করা, সেটা কি আসলে করা সম্ভব হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকার জায়গা থেকেও, বা কিভাবে দেখবেন আপনি? শোনেন, তিনটা বিষয় ইনক্লুডিং হরফনামা, বাকি দুইটা পরে বলতেছি, আমার কাছে মিনিংলেস, ফার্স অ্যান্ড অলসো ইরিটেটিং। কেন বলছি, একেবারে অর্থহীন এবং মিনিং কি বলে যে ফার্স, প্রহসন এবং আমাকে ইরিটেট করে এটা। প্রথম দুইটা বলে নিই, তারপর হলফনামে আসতেছি। একটা হচ্ছে নির্বাচনের খরচের লিমিট করে দেওয়া হয়, আরেকটা হচ্ছে পাচারকৃত টাকা ফেরত আনার একটা প্রতিশ্রুতি দেওয়া হয়। দেখেন, এই যে কি বললাম যেন, এই নির্বাচনী খরচ না, শুধু নির্বাচনের দিন যতগুলো সেন্টার থাকে, যে টাকা দিতে হয় পোলিং এজেন্ট থেকে শুরু করে ওয়ার্কারদেরকে, সেই টাকা যে লিমিট করা হয় তার চেয়ে বেশি হয়ে যায়। তারপরে এই যে আমি সংগোপনে টাকা দিচ্ছি, এই খবর কে জানবে? এটা আমি যদি যে লিমিট দেওয়া হয়েছে আমাকে, তার চেয়ে ডাবল খরচ করি, ট্রিপল খরচ করি, বোঝার উপায় নাই। না, অভিযোগের একটা জায়গা রয়েছে বলা হচ্ছে, তো যারা প্রতিদ্বন্দ্বী থাকবেন তারা কি অভিযোগ? আমি এমনভাবে খরচ করব, এমনভাবে খরচ কেউ জানবেই না। আচ্ছা, এক, পাচারকৃত টাকা প্রতিশ্রুতি, প্রতিবার এরশাদ হাজার হাজার কোটি টাকা হয়েছে, তারপর ফেয়ার ফ্যাক্স একটা বসানো হলো, দে ফাউন্ড নট সিঙ্গেল পেনি। এইবার যদি প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে থাকে, তাহলে আমি হিসাব করে দিই $256 বিলিয়ন হয়। আমি একটা টক শোতে বলছি, যদি $50 বিলিয়ন এখান থেকে আনা যায় পাচারকৃত, তাইলে আপনাদের মাফ করে দিব, আর লাগবে না। আসছে $1 না, সেই প্রক্রিয়া তো বেশ জটিল। তা কেন প্রতিশ্রুতি দিচ্ছি যে 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে? কি কারণে? আমি তো জানি আনতে পারবো না। ফার্স্ট না এটা। এবার আসেন হলফনামায়। দেখেন, খুব ইন্টারেস্টিং। একজন লোক দেখালো, একজন ক্যান্ডিডেট দেখালো যে তার বার্ষিক আয় 7 লাখ টাকা বা 8 লাখ টাকা। তাইলে মাসে কত করতেছে? ধরেন যে কত ভাগ দিলে ওই 50-60। তাকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা আপনি যে আপনার বাসা ভাড়াই হচ্ছে 50,000 টাকা, আপনার গাড়ি আছে, আপনার তেল আছে, তা আপনি টাকাটা কোত্থেকে পান? ভ্যালিড প্রশ্ন না? আপনার ইনকাম হচ্ছে 50,000-60,000 টাকা। তখন সে কি বলবে? যে আমার পার্টি দেয় এটা। ওকে ফাইন, তোমার পার্টি দিচ্ছে, তো তোমার পার্টি যে নির্বাচন কমিশনে যে পার্টির আয় ব্যয়ের হিসাব দেখানো হয়, সেখানে কি এটা যোগ করা হয়? হয় না তো। গেল একটা। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আপনার ওই সম্পদের হিসাব। এইটা মানে এত প্রহসন, মানে কি বলবে, আমাকে ইরিটেট করে মারে এটা। কি আছে? অর্জনকালীন মূল্য, ঠিক আছে। তা আবার আমার ওয়াইফের 20 ভরি সোনা আছে, এটা আমার সম্পদ বা আমাদের ফ্যামিলির আছে, তাই না? তো এই অর্জনকালীন
এটা আমি কিনছিলাম 2010 সালে, তখন সোনার মূল্য কত ছিল, আর সেই সোনা এখন কত হয়েছে, অথবা বাজার মূল্য উল্লেখ করার ব্যাপারে কথা হচ্ছিল এটা নিয়ে। তাই না? আমি 75 সালে একটা জমি কিনছি 10,000 টাকা দিয়ে, সেই জমি এখন 10 কোটি টাকা। আমি কি 10,000 টাকা দেখাবো নাকি? তাই তো হচ্ছে নাকি? মানে এটা একটা প্রপার ভ্যালুয়েশন হয়ে এটা প্রপার ভ্যালুয়েশন হবে না। আচ্ছা, তারপরে এখানেও কিন্তু একটা ফাঁকি আছে। ফাঁকিটা কীরকম? যেমন ধরেন আমি 2020 সালে 10 ভরি সোনা কিনছি, হ্যাঁ, বা একটা জমি কিনছি, হ্যাঁ। এখন দাম কমানোর জন্য আমি বলবো কি এটা আমি 2010 সালে কিনছি সোনাটা, সোনার গায়ে তো লেখা নাই যে এটা কত সালে কেনা হয়েছে, তাই না? ইন্টারেস্টিং না? না, কিন্তু প্রার্থীদের তো আয়কর নথিও রয়েছে। আচ্ছা, সেটার সাথে মিলিয়ে নিলে আপনি তো যে হয়। বললেন এই যে কি বলে ট্যাক্স, কি ওটা ট্যাক্স Income রিটার্ন, tax return ট্যাক্স যেটা। রিটার্ন দেখে ওই ট্যাক্স রিটার্ন কি আছে শুদ্ধ হয়? তো ফলে এগুলি কি, আমরা তো শুনেন যে ক্যান্ডিডেট একটা কনস্টিটিউয়েন্সিতে যে ক্যান্ডিডেটটা দাঁড়াইছে, হি ইজ ওয়েল নোন টু এভরি ভোটার তার কাছে পরিচিত। সে কি ব্যবসা করে, সে আসলে দুর্নীতিবাজ কিনা, সে তার মানে বিহেভিয়ারাল প্যাটার্ন কি, তার ইনস অ্যান্ড আউট সব জানে ভোটাররা। এগুলি জানার তো দরকার নাই। আচ্ছা, ভোটারদের প্রশ্ন যখন আসলোই, আমাদের সামনে দর্শক সারিতে অনেক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী রয়েছেন যারা তরুণ এবং প্রথম ভোটার হিসেবে আমরা ধরেই নিচ্ছি। আপনার নাম বলুন বলে। আসসালামু আলাইকুম, আমি তানভীর হাসান নাইম, বর্তমানে পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টে। আমি স্যারের কাছে একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম আর কি, যে আমরা যেহেতু আপনি হলফনামা নিয়ে কথা বললেন, আমরা বিগত সময়ে দেখছি যে বিভিন্ন প্রার্থী যারা স্বতন্ত্র বা এমনি যারা প্রার্থী যারা আছে, তারা দেখছি অনলাইনের বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে যে নির্বাচনের যে একটা অর্থ, সো তারা ক্যাম্পেইনের মাধ্যমে তাদের কাছে একটা কালেক্ট করতেছে। সো তারা যে কালেক্ট করার পর প্লাস তারা ওইটার একটা ডিটেলস আমাদের অনলাইনেই বলছে, অনলাইনে বিভিন্ন পোস্টের মাধ্যমে জানাচ্ছে। এখন এইটা কি এইটা তো আমরা যারা জেনজি বা আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আসি শুধু তো তারাই জানতে পারছি, কিন্তু আমাদের বেশিরভাগ ভোটাররা তো অনেক তৃণমূল কেন্দ্রিক যারা ভোটাররা আছে তাদের কাছে তো এই সোশ্যাল মিডিয়ার অনেক নাই বললেই চলে, অনেকেরই নাই। তো তারা কিভাবে এই তথ্যের যে সত্যতা তারা কিভাবে যাচাই করতে পারবে যে তাদের যে দেওয়া যে তথ্যগুলা সেগুলো সঠিক? যদি একটু বলতেন। আচ্ছা, এই প্রশ্ন তো আরেকটু পরে নেই, আরেকটা প্রশ্ন নিতে চাই যে প্রার্থীর মধ্যে আপনারা কোন গুণগুলো দেখেন। মাইক্রোফোনটা পাস করবেন, আমি নিশ্চয়ই এই উত্তর নিয়ে আসবো। আমাদের প্রথম দর্শক তিনি প্রশ্ন করেছেন, সেই উত্তর নিব। জি, আপনার প্রশ্নটা করুন। আমি মোহাম্মদ সদরুল আমিন, এসটি কুমিল্লা থেকে। আসছে নির্বাচনকে সামনে রেখে আমাদের তরুণ প্রজন্মের আইকন এবং সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার বিনির্মাণের জন্য যিনি স্বপ্ন দেখেছিলেন এবং 24 গণ অভ্যুত্থানের অগ্রসেনানী আমাদের বিপ্লবী শহীদ উসমান হাদি, যার হত্যার প্রায় আজ 1 মাস হতে চলেছে। এমত অবস্থায় আমাদের গভর্নমেন্ট নিশ্চুপ এবং নির্বাচন কমিশন বলছে বিচ্ছিন্ন ঘটনা। আমরা যারা নতুন ভোটার, তারা কি আদৌ নির্বাচন কমিশন বা গভর্নমেন্ট তাদের নিরাপত্তার দিক থেকে কতটুকু দেখছে এবং ভোটারদের নিরাপত্তা কে নিশ্চিত করবে? আসছে নির্বাচন কিছুদিনের মধ্যেই, এই নির্বাচনকে সামনে রেখে দেশে আপামর জনতার মধ্যে আশঙ্কা রয়েছে যে নির্বাচনকে সামনে রেখে মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে আরও বেশ কিছু কিলিং সংঘটিত হতে পারে। সেই কিলিং কারা দায়ভার নেবে? জনাব মাহবুব কামাল, আপনার কাছে এই পর্যায়ে আসি। আমাদের দর্শক সারি থেকে প্রশ্ন এসছে যে প্রার্থীরা এছাড়া আমরা দেখেছি যে নির্বাচনী ক্যাম্পেইন করার জন্য তারা টাকা তুলছেন, এই অর্থের হিসাব তারা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে জনসাধারণ ইন্টারনেটের আওতায় যারা নাই, তারা কিভাবে এই তথ্যের আওতায় আসবেন বা স্বচ্ছতা কিভাবে থাকবে? না, প্রথম কথা হচ্ছে যে ক্রাউড ফান্ডিংয়ের যে ব্যাপারটা না, এটা প্রশংসার, আমি এটাকে এন্ডোর্স করি। এটা ক্রাউড ফান্ডিং, আমরা চাঁদাবাজির চেয়ে ক্রাউড ফান্ডিং ইজ বেটার। আমরা তো ইলেকশনের সময় সবাই চাঁদাবাজি করে, মানে আমরা তো দেখছি। তো ফলে এটা ইটস এ নিউ, মানে কি বলে যে ওয়ে অফ রেজিং ফান্ড, এটা ভালো। এবং আমি দেখলাম ওই যে ফুয়াদ সাহেব যে আর কি বলে এবি পার্টির যে ফুয়াদ, উনি কিছুক্ষণ আমি একটা ফেসবুকে দেখতেছিলাম যে উনি 9 লাখ কত টাকা ওনার মোবাইলে আসছে আর কি। তো এটা ভালো। এখন কথাটা হচ্ছে যে মানে আমি কত টাকা পেলাম, হ্যাঁ, এইটা সবাইকে জানতে হবে এমন কোনো কথা নেই। এগুলি কিন্তু ধরেন যে কিছু লোক জানলে, বাংলাদেশে হয় কি সব কিছু পত্র পল্লবিত হয়। একটা জিনিস যদি 2 জন জানে, 3 জন জানলে দেখা যাবে 100 জন জেনে গেছে। হ্যাঁ, এটা
মানে কান টু কান চলে যায়। আমাকে যে মানে কি বলে যে অনলাইনে দেখতে হবে অথবা সেই মোবাইলে দেখতে হবে এমন না। যেমন ধরেন যে ফুয়াদ সাহেব কত টাকা পাইছে এটা সবাই দেখে নাই, কিন্তু সবাই জেনে গেছে যে উনি 9 লাখ টাকা পাইছেন। হ্যাঁ, মানে এ পর্যন্ত 9 লাখ টাকা পাইছেন। এবং সবাইকে একটা তো হচ্ছে আপনার ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, আরেকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন। কিন্তু আপনি মনে করেন যে এতে ভোটাররা সাধুবাদ জানাবে, যেহেতু এটা কনসেপ্টটা নতুন, তাদের কাছে নতুন? হ্যাঁ, এটা জানানো উচিত, জানানো উচিত। এটা এখানে শুনুন, এইটাতে কোনো ডিসঅনেস্টি নাই। হ্যাঁ, এটাতে কোনো এটা ডিক্লেয়ার যে আমি পাবলিকের কাছে টাকা চাচ্ছি। হ্যাঁ, এখন আমি দিব কি দিব না, দ্যাট ইজ মাই কনসার্ন, তাই না? ওনার চাওয়ার মধ্যে, ওনার ডিমান্ডের মধ্যে কোনো ডিসঅনেস্টি নাই। ডিসঅনেস্টি বা করাপশন কোনটা, সেটা হচ্ছে যে কেউই জানতেছে না আমি চুপিসারে চাঁদাবাজি করতেছি। হ্যাঁ, চাঁদাবাজি করতেছি, কাউকে ভয় দেখায় চাঁদাবাজি করতেছি, বলতেছি যে চাঁদা তো দিলে না, নির্বাচন আগে রেজাল্টটা হোক, আগে এমপি হয়ে নেই। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিই, এটা ইন্টারেস্টিং। এটা মজুমদার তখন বোধহয় আপনি আমেরিকায় 91 ইলেকশনে হয়েছে কি জানেন? 91 ইলেকশনে এক আওয়ামী লীগের ক্যান্ডিডেট, এটা আমি জানি, সে এক দোকানে গিয়ে চাঁদা চাইছে 10,000 টাকা। তো সে করছে 2,000 টাকা দিছে। তা বলছে 2,000 টাকা দেওয়ার জন্য আওয়ামী লীগ করি, 27 তারিখের পরে দেখা হবে। মানে 27শে ফেব্রুয়ারি ছিল নির্বাচনের ডেট। হ্যাঁ, মানে সে বুঝাইতে চাচ্ছে 27 তারিখে সে এমপি হবে এবং তুমি যে আমাকে 2,000 টাকা দিয়ে আহ্বান করলে এটা তুমি প্রতিশোধ পাবা। তো এইটার চেয়ে ক্রাউড ফান্ডিং ভালো না? সে তো ওপেনলি বলতেছে যে ভাই আমাকে 100, 200, 300, 400, 500 যা পারেন দেন, তাই না? আমি তো মনে করি এটা খুব ভালো পদ্ধতি। আচ্ছা, জনাব বদিউল আলম মজুমদার, একই সাথে এই যে স্বচ্ছতার কথা যখন বলা হচ্ছে, তার সাথে সাথে নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ, যেটা তারাও স্বীকার করেছেন এবং বারবার বলছেন যে নির্বাচন স্বচ্ছ করার জন্য তারা বদ্ধপরিকর। শরীফ ওসমান হাদির মৃত্যু এবং তাকে হত্যা করা হয়েছে, সেটার বিচারের দাবিতে আমরা দেখেছি যে জনসাধারণ এই দাবি করেছে। দর্শক সারি থেকে আমাদের বন্ধু প্রশ্ন করছিল একই ব্যাপারে, সেই ব্যাপারে যে বিচার নিশ্চিত করতে না পারা বা করতে কত সময় লাগবে, সেটা রাষ্ট্রের জন্য কত বড় চাপ হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে আসছে নির্বাচন সামনে রেখে? অবশ্যই রাষ্ট্রের জন্য বড় চাপ, কারণ রাষ্ট্রেরই দায়িত্ব যে যারা অন্যায় করে তাদেরকে বিচারের আওতায় আনা, বিচারের আওতায় এনে দ্রুততম সময়ের মধ্যে তাদের শাস্তির ব্যবস্থা করা, তারা যদি অন্যায় করে থাকে। ওই যে ইংরেজিতে একটা কথা আছে, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। বিচারে যদি দীর্ঘসূত্রিত হয় তাহলে এটা অবিচারের সমতুল্য হয়ে দাঁড়ায়। তাই দ্রুততার সাথে এবং নিরপেক্ষভাবে, সবচেয়ে বড় কথা হলো নিরপেক্ষভাবে তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা দরকার এবং বিচারের আওতায় এনে তারা যদি দোষী হয়ে থাকে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার। তাহলে কিন্তু ওই যে অপরাধ করার প্রবণতাটা কমে যাবে, কারণ অন্যায় করে যদি কেউ পার পেয়ে যায় তাহলে অন্যায় উৎসাহিত হয়। তাই যে এটা সঙ্গত দাবি যে শহীদ ওসমান হাদির যারা তার হত্যার সাথে যারা যুক্ত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়াটা, এবং এর কোনো বিকল্প নেই। আর আরেকটা কথা যেটা হলফনামার কথা বলা হয়েছে এবং ওই যে ক্রাউড ফান্ডিংয়ের কথা বলা হয়েছে, যে এবং আমার ভাই বন্ধু বলেছেন এই যে হলফনামার তথ্য দেওয়া এগুলো প্রহসন। এবং যেমন এই যে আমরা এই যে নির্বাচনী ব্যয়ের কথাই যদি ধরি, একটা ধারণা আছে যে সমতল ক্ষেত্র, আমরা যদি ফুটবল খেলা ধরি, এক দল ওখানে আছে, তোমরা যেখানে নিচে আছো, আরেক দল এখানে আছে উপরে। তো এখন যে যারা উপরে থাকবে তারা সুবিধাজনক অবস্থায় থাকবে, তারা যারা নিচে থাকবে এরকম যদি মাঠটা হয় তাহলে তারা ওই যে অসুবিধার মধ্যে থাকবে তারা। তো এই মাঠটা সমতল হওয়া দরকার, এবং এই যে নির্বাচনী ব্যয়টা এই মাঠটা সমতল করার ক্ষেত্রে নির্বাচনী ব্যয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যই নির্বাচনী ব্যয়ের একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয়। এবং হ্যাঁ, এটা সত্য, এই সীমা নির্ধারণ, এটা প্রয়োগ করা, এটা যে মেনে চলছে এটা নিশ্চিত করা দুরূহ। এবং তো এটা একদিকে এটা যারা কর্তৃপক্ষ, নির্বাচন কমিশন, তাদের পক্ষে দুরূহ, আরেক দিকে হলো আমাদের আইন মানার যে প্রবণতা, আইন অমান্য করার প্রবণতা, আমরা এই যে সেই প্রবণতাও দায়ী। তো আমরাও দায়ী এবং আমাদের এই যে কর্তৃপক্ষ কিংবা এই প্রতিষ্ঠানগুলো দায়ী।
কিন্তু এটার গুরুত্বপূর্ণ এবং নির্বাচন কমিশনকে আরও তৎপর হতে হবে, এগুলো মনিটর করতে হবে। এবং অনেক অনেক নির্বাচনী ব্যয় কিন্তু যে মনোনয়ন বাণিজ্যও, এটা তো কাউকে দেখি এগুলো এই মনোনয়ন বাণিজ্যের কাজটা হয় না, কিন্তু তবুও যে তাদের ভিজিলেন্স, এবং আমরা যেমন নির্বাচন কমিশন সংস্কারের পক্ষ থেকে সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছিলাম যে প্রার্থীরা এবং দলগুলো এটা হলফ করে বলবে যে এই দলগুলো কোনো রকম এই যে মনোনয়ন বাণিজ্য করে নাই, এবং প্রত্যেক প্রার্থী হলফ বলবে করে তো বলে, কিন্তু হ্যাঁ, না, সেটার কিন্তু ব্যত্যয় ঘটলে কোনো না, ব্যর্থ করা এটা সহজ নয়, হ্যাঁ। এটা অসম্ভব, কিন্তু দুই একটা ক্ষেত্রে হয়তো হতে পারে। আচ্ছা, দুই একটা ক্ষেত্রে হতে পারে, কেউ হয়তো বলতে পারে যে আমার থেকে এত টাকা নিয়েছে, এবং তার হয়তো এভিডেন্সও থাকতে পারে, এবং দুই একটা ক্ষেত্রেও যদি শাস্তি হয় তাহলে তার একটা প্রভাব পড়বে। বুঝতে পারছি। আচ্ছা, আমরা আমি একটু দর্শক- মজুমদারের জি, জি, একটু কথা বলি, বললেন ওই দুইটা পয়েন্টই বলি। প্রথম কথা, মজুমদার বললেন যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। এর বিপরীত কথাও কিন্তু আছে, জাস্টিস হারিড, হারিড, জাস্টিস বারিড। কথাটা হচ্ছে যে হাদি হত্যার একেবারে ন্যায্য বিচার হইতে হবে, ন্যায় বিচার হইতে হবে। নিশ্চয়ই। এইটা বিলম্বিত হলো না আর্লি হলো, এইটা ইট ডাজন্ট ম্যাটার। কথাটা হচ্ছে ন্যায্য বিচারের জন্য যতটুকু সময় দরকার ঠিক ততটুকু সময় নিতে হবে, ঠিক আছে? এইটা ডিলেও করা যাবে না, আবার এত হারেই করা যাবে না, Exactly. যাতে এইটা বিচার হয়। ফলে আমাদের দেখতে হবে কি যে সরকার মানে গভর্নমেন্ট কি মানে রিয়েলি এই সিরিয়াস কি না বিচারটা করার জন্য, দ্যাট ইজ আওয়ার কনসার্ন। আর যেটা বললে যে নির্বাচনী খরচ, না দেখেন, নোবডি ওবেজ, কেউই মান্য করে না এই যে খরচের লিমিট। মান্য করে কারা জানেন? যাদের টাকা নাই। যাদের টাকা আছে, ধরেন যে এই 10 লাখ টাকা করে দিল না, আমার যদি 10 কোটি টাকা থাকে আমি অবশ্যই বেশি খরচ করব জেতার জন্য। আর যার 10 লাখ টাকার নিচে আছে সে তো এটা মান্য করতে বাধ্য, না, তার তো টাকাই নাই। নির্দেশনার মধ্যে থেকেই তো করতে হবে, তাই সেটাই না? তো কথা। আচ্ছা, দর্শক সারি থেকে আমরা আবার প্রশ্ন নিতে চাই। জি, আসসালামু আলাইকুম, আমি তাসনিম আহমেদ অর্ণব, আমি গাজীপুর থেকে এসেছি। আমার প্রশ্নটা হচ্ছে, যেহেতু আমরা হলফনামা নির্বাচন নিয়ে কথা বলছি, আমাদের এইবার নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে গণভোট। গণভোটে 84টা নতুন ধারা এসেছে এবং 130টা ধারা সংশোধন করা যাবে। আমার কথা হচ্ছে, একটা কথা আছে বাংলাদেশের ডেমোক্রেসিতে, ঢাকা যার কন্ট্রোলে বাংলাদেশ তার কন্ট্রোলে, তৃণমূল যার কন্ট্রোলে ঢাকা তার কন্ট্রোলে। এখানে কি বোঝানো যাচ্ছে যে তৃণমূল যে কন্ট্রোলে আছে বাংলাদেশ সে কন্ট্রোল করবে। কিন্তু এই যে ধারাগুলা, 84টা নতুন ধারা, 130টা সংশোধিত ধারা, এই ধারাগুলা রানিং গভর্নমেন্ট এখনো কেন আমার তৃণমূলে পৌঁছাতে পারলো না? এটা কি রানিং গভর্নমেন্টের ব্যর্থতা কিনা, সংস্কার কমিটির ব্যর্থতা কিনা? বদিউল আলম মজুমদার কি উত্তর দিবেন? আমাদের সংস্কার কমিশনের, আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ছিলাম। আমরা আমাদের রিপোর্ট দাখিল করেছি এই ফেব্রুয়ারি 2025-এ। অতএব আমাদের সেই দায়িত্ব শেষ হয়েছে, এবং এরপরে যে ঐক্যবদ্ধ কমিশন করতে হয়েছে এবং সেই দায়িত্ব আমাদের শেষ হয়ে গেছে অক্টোবর মাসে। তো এই আমাদের কোনো আর দায়িত্ব নাই, এবং আমি এই কাজটা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করেছি, বিনা পারিশ্রমিকে এই কাজটা করেছি। এবং এরপরে এই 6টা সংস্কার কমিশনের যেই সুপারিশগুলো এসছে তার ভিত্তিতে রাজনৈতিক দলের সাথে এককভাবে এবং সম্মিলিতভাবে আলাপ আলোচনার ভিত্তিতে 84টা বিষয় ঐক্যমত্য হয়েছে, এবং এই 84টা বিষয়ের মধ্যে 48টা হলো সংবিধান সংস্কার সংক্রান্ত, এবং এগুলো নিয়ে গণভোট হবে। এই মৌলিক সংস্কারগুলো হলে তাহলে যে শেখ হাসিনা যে স্বৈরাচারী ব্যবস্থা মধ্যে, সেই স্বৈরাচারী ব্যবস্থার কারণে যে শেখ হাসিনা দানবে পরিণত হয়েছিল, এই স্বৈরাচারী ব্যবস্থাটার এই যে স্বৈরাচারী ব্যবস্থাতে পরিবর্তন আনার কতগুলো মৌলিক সংস্কারের মাধ্যমে এটার সুযোগ সৃষ্টি হবে। আর এগুলো যদি না হয় তাহলে আমাদের যেই অতীতের ব্যবস্থা সেটাই অব্যাহত থাকবে, এবং অব্যাহত থাকলে যেই স্বৈরাচারী ব্যবস্থার মাধ্যমে শেখ হাসিনা দানব হয়েছে, ভবিষ্যতে আমরা যারা ক্ষমতা আসবে তাদেরও সেই রকম স্বৈরাচার ফ্যাসিস্ট অনেক বিষয়ে ব্যবহার করা হয়, সেই রকম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন তোমার প্রশ্ন হইল সরকার কেন করতে পারলো না? এই প্রশ্নটা সরকারকেই করতে হবে, আমরা কেউ দুইজনের কেউ সরকার অংশ নই। তো এখন আমি যতটুকু জানি সরকার এখন এই প্রস্তুতি নিচ্ছে, সরকার শুরু করেছে বস্তুতে পক্ষে। এই যে গণভোট, হ্যাঁ, গণভোটের হানা কোথায় হানা দিবে, 4টা প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে?
এখন মানে এই 4টা প্রশ্নকে ব্যাখ্যা করা এইটা আমারও একটু সমস্যা হয়েছে। আচ্ছা, তাহলে গ্রামের একটা অশীতিপর বৃদ্ধ অথবা বৃদ্ধা সে কিভাবে বুঝবে এই 4টা প্রশ্নের মর্মার্থ কি? 1। 2 নম্বর হলো এই 4টার মধ্যে দুটো আমি মানি না, আমি কোথায় সিল দিব? সে ব্যাপারে কোনো স্পষ্ট ব্যাখ্যা বা আছে, নির্দেশনা? আমি 2টা মানি, 2টা মানবো না, মানছি না। হ্যাঁ, আচ্ছা। আমি 2টা এন্ডোর্স করতেছি, 2টা এন্ডোর্স, তাহলে আমার তো সিল দেওয়ার জায়গা থাকবে, তাই না? এই 4টা প্রশ্ন পড়ে এইটার মর্মার্থ উপলব্ধি করে, এইটা পেনিট্রেট করে, এইটার ইনসাইটে গিয়ে আপনি হ্যাঁ এবং না দেব ডিফিকাল্ট। আমরা কেউই ম্যাকিয়া ফেলি না, মানে গ্রামের লোকজন ম্যাকিয়া ফেলি না, হ্যাঁ, যে মানে ক কইতে কলিকাতা বুঝে যাবে। 4টা তো জিনিসে বুঝতে হবে তাকে, তাই না? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ভোটারদের মোটিভেশনাল কোনো ওয়ার্ক আমরা দেখতেছি না। আচ্ছা, এই যে ভোটারকে শিক্ষিত করে তোলা, হ্যাঁ, যে এই দেখো গণভোটটা এরকম, গণভোটটা এরকম, কারণ আগের গণভোটগুলোর চেয়ে এটা কোয়াইট ডিফারেন্ট। আপনার জিয়াউর রহমানের গণভোট ছিল জাস্ট হ্যাঁ এবং না, এরশাদের গণভোট ছিল জাস্ট হ্যাঁ না। তারপরে আপনার এই যে পার্লামেন্টের পদ্ধতিতে যে আমরা আসলাম, এটার গণভোট ছিল হ্যাঁ এবং না, এটা চাই কি চাই না, তাই না? এইখানে তো ব্যাপারটা ওরকম না, এটা এক্সপ্লেনেটরি, এটা ব্যাখ্যাযোগ্য। আমি বুঝতে পারছি। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আমরা আয়োজনের একদম শেষ ভাগে চলে এসেছি। যে জনগণের জন্য ভোট, সেই জনগণ বা ভোটার যারা আমাদের সামনে উপস্থিত রয়েছেন তাদের কাছে প্রশ্ন নিতে চাই। আমরা প্রশ্ন নিব দর্শক সারি থেকে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল ইসলাম, সাভার থেকে এসেছি। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, গত নির্বাচনে আমরা দেখেছি হচ্ছে বিএনপি জামাত অংশ না নেওয়ায় সেটা হচ্ছে ডামি নির্বাচনে রূপান্তর হয়েছিল। তো এবারও আমরা দেখতেছি যে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না এবং তাদের নিবন্ধনও বাতিল হয়নি। তো সেক্ষেত্রে কি এবারও ডামি ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে কি না, অথবা ডামি ইলেকশন যদি নাও হয় আন্তর্জাতিকভাবে সেটা কতটুকু স্বীকৃত হবে বা বৈধতা পাবে? বদিউল আলম মজুমদার, দুজনের কাছ থেকে আমি সংক্ষিপ্ত উত্তর নিতে চাই এই ব্যাপারে। কি মনে করছেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের যে প্রতীক সেটাও পোস্টপোন করা হয়েছে, যার ফলে তারা নির্বাচনে অংশ নিতে পারছে না। কিন্তু অতীতে সেই রকম কোনো বিধিনিষেধ ছিল না এবং সেই সব ক্ষেত্রে অতীতে যেই গত 3টা নির্বাচনে 2018 নির্বাচনেই সব দলে অংশগ্রহণ করেছিল, কিন্তু এটা প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল না। এটা রাতের ভোট হয়েছে, এইরকম অভিযোগ রয়েছে এবং প্রমাণও রয়েছে। আর অন্য ভোটগুলো অনেকটাই হয়েছে একতরফা। অন্য দলগুলো এটা অংশগ্রহণ করে নাই, এগুলোতে সমতল ক্ষেত্র ছিল না এই কারণে। কিন্তু কোনো দলকে নিষিদ্ধ করা হয়নি। তো এটাই পার্থক্য। আর আন্তর্জাতিকভাবে এটা ওই যে স্বীকৃতি পাবে কি পাবে না, এটা আমার দেখার বিষয়, আমরা ভবিষ্যতে দেখব। এটার সাথে রিলেটেড আমি একটা ওভারঅল একটা বলতে চাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে উই আর গোয়িং টু অবজার্ভ এ ভেরি কন্ট্রোভার্সিয়াল ইলেকশন। কেন সেটা? এইটা অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে। আওয়ামী লীগের তো এটা আছে, এটা তার কনসার্ন, আমার এটা না। যেমন ধরেন যে এই জামাতের জোট আলটিমেটলি ইলেকশন করবে কিনা, এটা আমার কাছে একটা সন্দেহ আছে। একটা, কিন্তু এরকম কোনো ব্যাখ্যা বা বক্তব্য তো এখন পর্যন্ত আমরা পাইনি। অলরেডি বলতেছে যে একতরফা হচ্ছে, তারেক রহমান, এই অভিযোগগুলো আসছে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার একদমই অ্যাড্রেস করা হচ্ছে না, একদমই না। হ্যাঁ, আপনার এই যে কালকেও তো স্বেচ্ছাসেবক দলের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে, তারপরে থানায় গিয়ে থ্রেট করা হচ্ছে, ইললিগাল আর্মস রিকভার করা হয় নাই, ইলেকশন তফসিল ঘোষণার পরে সব কিছু চলে যায় ইলেকশন কমিশনের কাছে। গভর্নমেন্ট এখানে শুধু রুটিন ওয়ার্ক করবে, ইলেকশন কমিশনকে আমরা অ্যাক্টিভ দেখতেছি না। তারা ইললিগাল আর্মস রিকভারের ব্যাপারে তাদের কোনো ভূমিকা নাই, তারা একটু লম্বা লম্বা কথা বলছে, খালি আজকে বলছে যে কি যে এই একতরফা নির্বাচনের কোনো সুযোগ নেই, কি জানি, সব খালি লম্বা লম্বা কথা। মবক্রেসি এখনো যায় নাই এবং এসব ব্যাপারে গভর্নমেন্টকে খুব নির্বিকার দেখতেছি আমরা। হ্যাঁ, এগুলি অ্যাড্রেস করার ব্যাপারে কোনো মানে ইয়ে নাই। ফলে অলটুগেদার আমরা একটা কন্ট্রোভার্সিয়াল নির্বাচন দেখতে যাচ্ছি। এটা মানে আমি অ্যাজাম্পশন, আমার কাছে মনে হয় যে না, আমার অ্যাজাম্পশনটা ঠিক মানে ভুল না। বুঝতে পারছি। আমরা দর্শক সারিতে চলে যাই। আর কি প্রশ্ন আছে আমাদের জন্য দেখি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান আলী, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন। আমি ডেফোডিল থেকে আসছি আর কি। আমার প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের নির্বাচনে প্রার্থী হিসাবে কি মৌলিক যোগ্যতা থাকা উচিত? আর পাশের জন কি প্রশ্ন করতে চান? আমরা যে এই যে আইন ব্যবস্থা, গোয়েন্দা বিভাগ, সেই ব্যবস্থাগুলোতে নির্বাচনী ব্যবস্থার যেই আরও কঠোর অবস্থানে থাকা উচিত, সেই দিকটাতে কেন প্রশাসন নজর দিতে পারছে না? গভর্নমেন্ট কি করছে, নির্বাচন কমিশনার কি করছে? দেখেন, পার্লামেন্ট এমপি ইলেকশনের জন্য প্রার্থীর 2টা যোগ্যতা লাগবে, আর কিছু লাগবে না। আচ্ছা,
একটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে একজন এমপির কাজ কি। একজন এমপির কাজ হচ্ছে ল ফ্রেম করা, আইন তৈরি করা। এই জন্য যে পরিমাণ উইজডম থাকা দরকার, যে পরিমাণ প্রজ্ঞা থাকা দরকার, লেখাপড়া থাকা দরকার, সেটা তার থাকতে হবে। এক, সেটা দেখেন যে প্রার্থীদেরকে দেখছেন আপনারা হলফনামায় না দিচ্ছেন না শিক্ষাগত যোগ্যতা না, দিচ্ছেন। সার্টেন অ্যামাউন্ট অফ, মানে এটা যোগ্য না। দেখেন এই দেশে কি না হয়েছে, এই দেশে খালেকের মতো লোক এমপি হয়েছে, এই দেশে হারুন মোল্লার মতো লোক এমপি হয়েছে, এই দেশে বাবলার মতো লোক এমপি হয়েছে। হ্যাঁ, এই যে আমাদের নমিনেশন দেওয়ার যে প্রক্রিয়া, টোটালি ডিফেক্টিভ। হ্যাঁ, আমি বলতেছি না যে BA MA পাস করতে হবে। হ্যাঁ, একটা লোক ম্যাট্রিক পাস করে উইজডম থাকতে পারে, ইন্টারমিডিয়েট পাস করে উইজডম থাকতে পারে, তার উইজডম আছে কিনা, তার লেখাপড়া আছে কিনা। হ্যাঁ, এগুলো কি দেখা হয় না তো, এগুলি দেখা হয় কি জানেন, তার সাথে পাবলিক কন্ট্যাক্ট কেমন আছে। হ্যাঁ, পাবলিক কন্ট্যাক্টটা ওইটা আমি যে দুইটা বললাম না, একটা হচ্ছে উইজডম আর একটা হচ্ছে পাবলিক কন্ট্যাক্ট, অর্থাৎ মানুষকে ভালোবাসতে হবে। তা আপনি শুধু মানুষকে ভালোবাসলে তো চলবে না। হ্যাঁ, খালেক যেভাবে মানুষকে ভালোবাসতো, আমি সেভাবে পারতেছি না। আচ্ছা, পুরো প্রক্রিয়াটা নিয়েও আপনার প্রশ্ন রয়েছে। হ্যাঁ, দুইটা তাকে মানুষকে ভালোবাসতে হবে, প্লাস তার ল ফ্রেম করার মতো এবং দেশ কিভাবে চলবে এইটার গাইডলাইন দেওয়ার মতো তার উইজডম থাকতে হবে। নিশ্চয়ই। বদিউল আলম মজুমদার, আসছে ত্রয়োদশ নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে বলছিলেন আমাদের দর্শক। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সবসময় ছিল, এখনও আছে, আরও ভবিষ্যতেও থাকবে। কারণ আমরা যে সহনশীলতা প্রদর্শন করার কথা, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, সেটার বিলুপ্তি ঘটেছে। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে সাংঘাতিকভাবে অবক্ষয় ঘটেছে। এবং একই সাথে আমরা এই যে ছলে বলে কলে কৌশলে নির্বাচনী বৈতরণী পার হয়ে আমরা এমপি হওয়ার, কারণ এটা অনেক আকর্ষণ, কারণ ওই এমপি হওয়ার সাথে কিন্তু ওই ক্ষমতার সাথে কিন্তু এই জাদুর কাঠি যুক্ত আছে। যোগ্যতার যে পরিমাপের কথা বলছেন, তাহলে সেই জায়গায় আপনি কি বলতেন? ওই যে যোগ্যতার হলফনামার মধ্যে কতগুলো এই যে বিষয়ে তাদের তথ্য দিতে হবে, তাদের শিক্ষাগত যোগ্যতা থাকে। তাহলে যে সংস্থাগুলো রয়েছে, যেমন এনবিআর রয়েছে, দুদক রয়েছে, দুদক বলছে যে কিন্তু এগুলো তো যাচাই বাছাই করার জন্য নির্বাচন কমিশনকে উদ্যোগ নিতে হবে। আর তাছাড়াও আমাদের রাজনৈতিক সংস্কৃতি, যেটা আমাদের রাজনীতিবিদরা বলেন, আপনার প্রার্থীর যোগ্যতা দরকার নেই, আপনার মার্কা, আপনি মার্কায় ভোট দেবেন। এবং এখনও বলছে, এই যে বড় বড় নেতারাই বলছে। তো মার্কায় ভোট দিয়েই তো, ওই যে কলা গাছে ভোট দিয়েই তো আমরা বর্তমানে আমাদের যেই জটিলতা, যেই সমস্যা, যে দুর্নীতি, এগুলো ঘটেছে। তো এইগুলোর আর মার্কায় ভিত্তিতে ভোট দেওয়ার বোধহয় দিন শেষ হওয়া দরকার। এবং প্রার্থীর যোগ্যতা, সততা, তার ওই যে উনি যেটা বলছেন যে তারা আইন প্রণয়ন করবে, তারা নীতি নির্ধারণে তারা ভূমিকা রাখবে, তারা ওই স্থানীয় সরকারে তারা সেখানে নাক গলাবে না। বস্তুত এই যে এমপি সাহেবদের স্থানীয় সরকারে নাক গলানো, এটা আমাদের আদালতের একটা রায় আছে, হাইকোর্টের একটা রায় আছে, এটা অসাংবিধানিক। বিএনপির আমলে জেলামন্ত্রী পদ করেছিল, তারপর আনোয়ার হোসেন মঞ্জু আদালতে গিয়েছিল, যে যাওয়ার পরে এটাকে আদালত অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল। এখন এটা যেমন রাজনৈতিক দলের উপর, রাজনৈতিক দলের এই ব্যাপারে দায় আছে, তারা সঠিক ব্যক্তিদেরকে যেন মনোনয়ন দেয়, ঠিক তেমনিভাবে আমাদের ভোটারদেরও দায় আছে, আমরা সঠিক ব্যক্তিদেরকে জেনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করছি কিনা। আচ্ছা, মার্কার প্রশ্নে যখন আসলেন, তাহলে এই যে মনোনয়ন যারা জমা দিয়েছে, এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি যে 2568টা মনোনয়ন জমা পড়েছে, বাছাই শেষে 1842টা বৈধ হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ মনোনয়নপত্র বাতিল হয়েছে 28% প্রার্থীর, যার সর্বোচ্চ হচ্ছে স্বতন্ত্র। অর্থাৎ স্বতন্ত্র হয়ে যারা নির্বাচন লড়ছেন, তাদের জন্য প্রক্রিয়াটা কি চলার পথটি একটু ইনফ্যাক্ট আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে এই যে স্বতন্ত্র প্রার্থীদের যে এখন 1% ভোটের সাক্ষ্য দিতে হয়, হ্যাঁ, তো আমরা এটাকে শিথিল করার প্রস্তাব করেছিলাম। আমরা বলেছিলাম যে 500 ভোটার এবং তারা হলফনামার মাধ্যমে এককভাবে কিংবা যৌথ ওই যে হলফনামার মাধ্যমে এটা দাখিল করবে। তো তাহলে কিন্তু এই বর্তমানে যে কারসাজি হচ্ছে, ওই যে কোনো একজন ভোটারকে হাজির করে তাকে চাপ দিয়ে বলা হচ্ছে যে আমি তো স্বাক্ষর করি নাই। আচ্ছা বন্ধু, আমি একটু প্রশ্ন করি আপনাকে, এই যে 500 বা 1000, এই যে তারা যে এই সম্মতি দিচ্ছে, এইটা কি তাদের প্রাইভেসিকে নষ্ট করছে না? ধরেন যে একটা ভোটার যখন এক্সপোজ হয়ে যাচ্ছে যে আমি তাকে স্বাক্ষর করেছি, তার মানে কি সে, মানে এই যে আমরা যখন ভোট দেই, এটা ঘেরা থাকে কেন? অবশ্যই যাতে নোবডি
ক্যান অবজার্ভ যে আমি কাকে ভোট দিলাম। জি, জি। এটা তো একান্ত গোপনীয়তা রক্ষা করা। আমি তো বলি কিন্তু এখানে তফাৎটা হইলো, আমি একটু শেষ করি, এইটা তো হলো যে টেলিফোনে আড়ি পাতার মতো অপরাধ, আচ্ছা। যে আমার প্রাইভেসি, হ্যাঁ আমি কাকে ভোট দিব এটা সম্পূর্ণ আমার জুরিসডিকশন। এটা আপনার কথা ঠিক, কিন্তু আপনি যদি আপনার নামটা প্রকাশ করতে চান তাহলে তো আপনার প্রাইভেসি, আপনি ইউ আর সারেন্ডারিং ইউর প্রাইভেসি। যারা স্বাক্ষর করছে তারা স্বইচ্ছায় করছে, কেউ তাদেরকে বাধ্য করছে না, অতএব ওখানে প্রাইভেসির প্রশ্ন প্রযোজ্য নয়। আমি যদি বলি যে সিস্টেমটা ওই লোকটাকে আপনাকে ইয়ে করতেছে, না, corrupt করতেছে। এটার যৌক্তিকতা হলো যে আমাদের বহু লোক যে ওই যে নাম ফুটানোর জন্য কিংবা অন্য কোনো কারণে তারা সংসদ নির্বাচনে প্রার্থী হতে এইরকম প্রবণতা অতীতে দেখা গিয়েছে। আচ্ছা। না, কিন্তু সোসাইটিতে তো একটা রাইভালরি তৈরি করতে পারে, ধরেন যে মানে করতে পারে বলে আপনারও সংশয় না, রয়েছে যেমন বা- ধরেন যে হ্যাঁ, আমি- কিন্তু আমি একটু প্রশ্ন নিব যে আমাদের- আপনি যদি আপনার প্রার্থীকে সমর্থন করে এই ঝুঁকি নিতে চান তাহলে আপনি সেই ঝুঁকি নিতে পারেন, এটা তো কারোই কিছু বলার থাকে না। ওকে, এটা আপনি স্বপ্রণোদিত হয়ে করছেন। বুঝতে পেরেছি। ছোট করে দুজন পরামর্শ নেবেন যে নির্বাচন ঘিরে কি পরামর্শ দিবেন আপনারা নির্বাচন কমিশনকে বা নতুন ভোটাররা নির্বাচন যারা রয়েছে কমিশনকে যে পরামর্শ দেব, তারা যেন আইন কানুন বিধিবিধান যেন যে কঠোরভাবে প্রয়োগ করে এবং তারা যেন ওই যে কোনো রকম ওই যে শিথিলতা প্রদর্শন না করে। এর মধ্যে তারা কিছু শিথিলতা প্রদর্শন করেছে। যেমন এই মনোনয়ন হওয়া উচিত ছিল যে দলের যে তৃণমূলের, অর্থাৎ প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে তাদের মতামতের ভিত্তিতে একটা প্যানেল তৈরি করা, এবং এই প্যানেল ওই যে অতীতে ছিল প্যানেল থেকে মনোনয়ন দেবে, পরে এটাকে ওই যে শিথিল করে করা হয়েছে প্যানেল বিবেচনা নিয়ে, কিন্তু এই প্যানেলটা তৈরি করা হয়নি। তারপরে আরো অঙ্গ সহযোগী সংগঠনের ব্যাপারে নিবন্ধিত দলের অঙ্গ সহযোগী সংগঠন থাকার কথা নয়, কিন্তু এগুলো চলছে, কিন্তু নির্বাচন কমিশন এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চয়। হ্যাঁ, আমি এত ডিটেইলে যাব না, আমি শুধু একটা উদাহরণ দিব তাইলেই হবে। সেটা হচ্ছে টিএন সেশন, পসিবলি হি ইজ বাই ফার দ্য বেস্ট চিফ ইলেকশন কমিশন ইন দ্য সাবকন্টিনেন্ট। সে অনলি ইলেকশন কমিশনার, হ্যাঁ, অনলি ওয়ান, হ্যাঁ, আর ওনার আর কোনো সহকর্মী ছিল না। হ্যাঁ, যাই হোক, উনি যখন এই যে ক্যান্ডিডেচার বাতিল করতেছিলেন, এই করতে সেই করতেছিলেন, তখন এক জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করছে যে আপনি তো স্নেক, আপনি সাপের মতো দংশন করতেছেন সবাইকে। তখন উনি বলছিলেন যে আমি সাপ হতে যাব কেন, সাপের তো মেরুদণ্ড নাই, আমার মেরুদণ্ড আছে, আপনারা আমাকে সাপ বলবেন না। তো ফলে আমি চাইব চিফ ইলেকশন কমিশনার এবং অ্যালং উইথ 5 কমিশনার তারা যেন মেরুদণ্ড দেখাইতে পারেন। আমরা কিন্তু এখন পর্যন্ত মানে বুঝতে পারতেছি না, খালি লম্বা লম্বা কথাই শুনছি, এখন পর্যন্ত কাজে কিন্তু কিছু দেখি নাই। হ্যাঁ, যে এইটা এই যে জটিল একটা পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে, এত জটিল পরিস্থিতি অতীতে কখনো ছিল না, এত জটিল পরিস্থিতি। ফলে এইটা কীভাবে ওনারা হ্যান্ডেল করবেন উইথ মেরুদণ্ড, হ্যাঁ, এবং অ্যাসার্ট করা, হ্যাঁ, এবং মানে যেহেতু তাদেরকে এম্পাওয়ার করা হয়েছে তফসিল ঘোষণার পরে, তারা কিন্তু এম্পাওয়ার্ড বডি টু মানে অ্যাক্ট অ্যাকর্ডিং টু দেয়ার উইল। গভর্নমেন্টের কোনো ব্যাপার না, তারা গভর্নমেন্টকে শুধু বলবে। অর্থাৎ নির্বাচন কমিশনের ভূমিকাকে আরো শক্তিশালী হিসেবে আপনি দেখার প্রত্যাশা করছেন। অনেক ধন্যবাদ জনাব বদিউল আলম মজুমদার আপনাকে, এবং জনাব মাহবুব কামাল আপনাকে অনেক ধন্যবাদ আজকের আয়োজনে যুক্ত হয়েছেন, এবং আমাদের দর্শক সারিতে যারা ছিলেন দর্শক হিসেবে প্রশ্ন রেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। দর্শক, আপনারা দেখছেন ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল। আজকের মতো আয়োজন এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।